ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। দেখো, আজকে তোমাদের সাথে তোমাদের সামনে তো এখন প্রচুর এক্সাম রয়েছে, মানে রেলের তো প্রচুর এক্সাম সামনে, যেরকম লোকো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, টেকনিশিয়ান, তারপর জুনিয়র ইঞ্জিনিয়ার, তারপর একে একে এনটিপিসি আসবে, আরপিএফ রয়েছে, প্যারামেডিক্যাল রয়েছে, গ্রুপ ডি রয়েছে, কত রকম পরীক্ষা রয়েছে, সাথে স্টাফ সিলেকশন কমিশন, এমটিএস, সিজিএল, সিএইচএসএল, এছাড়াও স্টেট গভর্নমেন্টের পুলিশের এক্সাম বা আদার্স পিএসসির এক্সাম, এরকম মানে হাজারো এক্সাম তোমাদের সামনে রয়েছে। তো এই মুহূর্তে সাবজেক্ট ওয়াইজ নলেজ কিন্তু গেইন করাটা খুব দরকার। তাই প্রিভিয়াস ইয়ার যেমন ইম্পর্ট্যান্ট, বেসিক ততটাই ইম্পর্ট্যান্ট। তো আজকের আমি ক্লাসে যেগুলো ডিসকাস করব, তোমাদের কিছু প্রিভিয়াস ইয়ার পড়েছে যেরকম কোয়েশ্চেনগুলো, সেসব নিয়ে ডিসকাস করবো। আর প্রত্যেকেরই আমি বলবো যে একটা মানে সিস্টেমেটিক উপায়ে নিজেকে তৈরি করাটা অনেক কর্তব্যপরায়ণ। কারণ নিজেকে যখন তুমি দাঁড় করিয়েছো একটা সরকারি চাকরি পাবার লক্ষ্যে, তাহলে সেই অর্থে তোমাকে খাটতে হবে, সেই অর্থে লড়াইয়ের মনোভাব তোমার কিন্তু রাখতে হবে। আর প্রত্যেকটা স্টুডেন্টকে আমার এটা বলার, এই অমূল্য সময় তোমাদের নষ্ট করা উচিত নয়। তোমার সেরাটুকু তোমাকে দিতেই হবে, না হলে কিন্তু এই যাত্রা হেরে যাওয়ারও চান্স থাকতে পারে। তাই সেরা চেষ্টাও তোমাকে করতে হবে। চলো আজকের ক্লাসটা আমরা করি, তোমরা চেষ্টা করো নিজেদের মতো করে, তাহলে বেস্টটুকু দেবে। এবং আমি একটু ধীরে ধীরে চর্চা করব, যে এখন ঝুটঝাট করে খুব তাড়াতাড়ি করে নেবো তা কিন্তু নয়। চলো দেখি আমরা ক্লাসটা শুরু করি। আমি ইংলিশ বাংলা দুটো ভাষায় রয়েছে, যার যে ভাষা ভালো লাগবে সে ভাষায় করো, কোনো অসুবিধা নেই। একটি বর্তনীতে আমি কাল চেঞ্জ করে দিলাম। বর্তনীতে বৈদ্যুতিক প্রবাহের কারণ হলো কি, মানে যে কোনো একটা কাইলে যে ইন অ্যান ইলেকট্রিক সার্কিট দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট ইজ ডিউ টু, 5 থেকে 7 জায়গায় বিভিন্ন এক্সাম এসেছে লাস্ট 3-4 বছরে। তাই কোশ্চেনটা ভীষণ ইম্পর্ট্যান্ট, অত্যন্ত সহজ। আর আমি তোমাদেরকে বলি পচা শামুকে পা কেটে যায়, তার জন্য সহজ কোশ্চেনগুলোকে খুব ইম্পর্ট্যান্ট দিতে হয় অনেক সময়। তো দেখো, ইলেকট্রন, নিউট্রন, ইলেকট্রোড আর হচ্ছে প্রোটন, তো অ্যান্সার হচ্ছে ইলেকট্রন হবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, ইলেকট্রন কেন হবে? দেখো, ইলেকট্রন হচ্ছে তোমরা জানো পদার্থের একটা একদম ক্ষুদ্রতম একটা অংশ। সেটা কিন্তু মানে ইলেকট্রন কণা, আমরা যদি ইলেকট্রিসিটির মানে সংজ্ঞা দিই, তাহলে আমরা বলবো যে ফ্লো অফ ইলেকট্রন ইজ কল্ড ইলেকট্রিসিটি। তো বিদ্যুৎ বা কারেন্ট, আসলে জল যেমন নদীতে স্রোতের মতো বয়ে যায় তো, খুব মন দিয়ে বোঝো, কোশ্চেন হয়ে গেছে। তাকে একটা বেস যদি তৈরি হয় তাহলে পরবর্তীতে অন্য কোশ্চেনের কাজে লাগবে। তো জল যেরকম নদীতে স্রোত আকারে বয়ে যায়, তেমনই কোনো পদার্থ মনে করো হতে পারে তোমার কপার হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, গোল্ড হতে পারে, রূপো হতে পারে, সব তো কন্ডাক্টিং মেটেরিয়াল। এগুলোর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ হয়। তার মধ্যে কারেন্ট যখন পাস হয়, তখন ইলেকট্রন না, ইলেকট্রন কণার যে স্রোত, তাকেই কিন্তু কারেন্ট হয়। এবার আমি একটা কনসেপ্ট তোমাকে দিই। দেখো, আমরা অনেক সময় বলি না, এখানে একটা বালতি আছে, মনে করো এখানে একটা বালতি আছে, এই বালতি আছে, আর এখানে একটা এই বালতিটাতে জল ভরা আছে, আর এই বালতিটাতে দেখা গেল জল ভরা নেই। তাহলে এখান থেকে যদি পাইপ লাইন করি আমি, তাহলে দেখবে এই জলটা এই বালতিতে চলে আসবে। মানে ইলেকট্রিক যে চলে, এটাই কিন্তু মেন থিঙ্কিং, এটা অনেকেই বুঝতে চায় না। তো কীরকম নদীতে জল যেরকম স্রোত বয়ে যায়, সেরকম ইলেকট্রন কণা স্রোত বয়ে যায়, সেরকম ব্যাপারটা। তো আমি যেটা বলতে চাইছি তোমাকে এখানে, যেটা একদম বোঝাতে চাইছি, সেটা হচ্ছে স্রোত কি সত্যি ইলেকট্রন কণার বয়? ইলেকট্রন কণা কি এক জায়গা থেকে এক জায়গায় যায়? মাই ডিয়ার স্টুডেন্ট, যায় না ইলেকট্রন কণা। কি তাহলে কিভাবে যায়? সেটা হচ্ছে যে তারের মধ্যে ইলেকট্রন কণা একদম ক্ষুদ্র তো মানে পরমাণু, তো পরমাণুর একটা পার্ট, তো সেইটা যায় না। কিন্তু একটা ইলেকট্রন পাশের ইলেকট্রনকে খুব তাড়াতাড়ি এক্সাইটেড করে, এত উত্তেজিত করে, তার ফলে পাশের ইলেকট্রনটা খুব তাড়াতাড়ি উত্তেজিত হয়ে পাশে আবার ধাক্কা দেয় তার। এই যে প্রক্রিয়াটা ফ্র্যাকশন সেকেন্ডের মধ্যে ঘটে, তার জন্য কি হয়, খুব তাড়াতাড়ি মনে হয় যে স্রোতের মতো যাচ্ছে। তা এটা কিন্তু বাস্তব কথা। যদি সত্যি স্রোত হতো, তাহলে তো আমরা ওই মানে ইলেকট্রিসিটির তারটা যদি একবার কেটে দিই, তাহলে তো সেই ইলেকট্রন কণাগুলো ঝুরঝুর করে মাটিতে পড়ে যাবে। তা কি পড়ে? তা পড়ে না। তার একটাই কারণ হচ্ছে ইলেকট্রন কণা কিন্তু জায়গা পরিবর্তন করে না, জাস্ট এক্সাইটেড করে নিজেকে। তাহলে আমি এই যে এত কথা তাড়াতাড়ি করে বললাম, আশা করি প্রত্যেকটা প্রিয় স্টুডেন্ট বুঝতে পেরেছে ব্যাপারটা। এটা হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্টের উপরে কিন্তু ইলেকট্রিক্যাল যে সিস্টেমটা, থিওরামটা চলে এরকম। তাহলে আমরা বুঝে নিলাম আলটিমেটলি দুটো কথা, যে ইলেকট্রন কণার জন্যে কিন্তু ইলেকট্রিক প্রবাহ হয়, কিন্তু ইলেকট্রন কণার স্রোত হয়, কিন্তু ইলেকট্রন কণার জায়গা পরিবর্তন করে না, জাস্ট এক্সাইটেড হয় ফ্র্যাকশন মাইক্রো সেকেন্ডের জন্য, পাশের জনকে এক্সাইটেড করে। আশা করি বোঝানো গেল আর কি। হয়ে গেলে আমায় জানাবে। পরেরটা চলে যাচ্ছি। হাউ মাচ ওয়ার্ক ইজ ডান
to moving a change of 5 coulomb across two points having potential different এত। ফিজিক্সের অঙ্ক করতে গেলে সবসময় কি কি দেওয়া আছে সেটা দেখতে হয়। 11 ভোল্ট বিভব পার্থক্য থাকা দুটি পয়েন্টের মধ্যে 5 কুলম্ব চার্জ সরানোর জন্য কত কাজ করতে হবে। এটাও বহু পরীক্ষাতে বারবার এসেছে, তার জন্য এই কোশ্চেনটা এখানে দেখো কি আছে, কিউ ইকুয়াল টু কি, কিউ ইকুয়াল টু 5 কুলম্ব রয়েছে এখানে। দেখো এবার তোমার 5 কুলম্ব হলো, এবার ভি কত, এখানে ভি হচ্ছে 11 ভোল্ট আছে। তাহলে বিভব পার্থক্য, যে আমি আর একটা কথা বললাম, বিভব পার্থক্যটা বোঝো, ওই যে দুটো বালতির কথা বলেছিলাম না, এটা মনে করো ভরা বালতি রয়েছে। এই বিভব পার্থক্য অনেকে ভালো করে মিনিং বোঝে না, অনেকের আন্দাজে সব পড়ে যায়, আন্দাজে করলে হয় না বাবু সব কিছু। দেখো এই যে এটা বালতিতে মনে করো পুরো জল ভরা আছে, তো এই বালতিতে জল ভরা আছে আর এই বালতিতে জল নেই, তাই এখান থেকে যদি এখানে আমি কানেকশন করে দিই তাহলে এই বালতির জল এখানে চলে আসবে। এই যে এর থেকে যে এর পার্থক্য, সেটাই হচ্ছে মানে একটা ডিস্টেন্স, মানে এর থেকে এটা আসবে, তার জন্য তো স্রোত বয়ে যাবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা বোঝাতে পারলাম যে মানে ইলেকট্রিসিটি মনে করো তুমি সুইচ অন করলে অন করার সাথে সাথে লাইট জ্বললো, কেন লাইট জ্বললো? এটাও সব থেকে কোটি টাকার প্রশ্ন, কারণ ওইখান অব্দি স্রোতটা এসে দাঁড়িয়েছিল, যখনই তুমি লাইটটা অন করলে সাথে সাথে লাইট ফ্যান চলতে শুরু করলো। এটা হচ্ছে মেন থিঙ্কিং কিন্তু। তাই এই যে পার্থক্য রয়েছে, মানে সেই ওই লাইটের সঙ্গে ওই যে মানে সুইচ বোর্ডের ওখানে যে পার্থক্য, এটা হচ্ছে বিভব পার্থক্য, মানে দুটো যে কণা, দুটো যে মানে চার্জ, তার মধ্যে যে পার্থক্য সেটাকেই বলা হচ্ছে বিভব পার্থক্য। যেমন সার্কিট দিয়ে যদি তুমি বলো বাবু যে মনে করো এটা ব্যাটারি আছে, ব্যাটারির সাথে এখানে মনে করো একটা মানে মানে একটা কি রয়েছে, এটা একটা মনে করো ল্যাম্প রয়েছে, আর এখানে মনে করো সুইচ রয়েছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, ঠিক আছে? এখানে মনে করো সুইচ, তা এই যে সুইচটা আমি একটু বড় করে দেখাচ্ছি, এই সুইচটাকে যদি আমি অন করে দিই, মানে লাগিয়ে দিই, তাহলে লাইটটা জ্বলতে থাকবে, কারণ এটা সার্কিট কমপ্লিট করবে। এই যে পজিটিভ আর নেগেটিভ একটা মিশে গিয়ে ও এক জায়গায় কাজ করবে, সেই জন্য সার্কিট কমপ্লিট করার জন্য পজিটিভ আর নেগেটিভ দুটোই দরকার হয়। এটাও কিন্তু ইলেকট্রিক্যালের একটা বড় পরিভাষা। তাহলে আমার কথা বুঝতে পারলে, তাহলে এত কিন্তু আমি কেন বোঝাচ্ছি, এটা কিন্তু এর মধ্যে নয়, কিন্তু ফান্ডামেন্টালি আমরা যদি না বুঝি তাহলে কিন্তু খুব মুশকিল আছে। সেই জন্য তাহলে ফর্মুলাটা কি আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু, মানে চেয়েছে হচ্ছে ওয়ার্ক, মানে এই যে আমি লিখে নিতে বললাম ওয়ার্ক মানে কি, তাহলে আমি আবার একটুখানি দেখো একটু বেশি বেশি করে বলছি, এর কারণ হচ্ছে যদি একবার কংক্রিট ক্লিয়ার হয় ব্যাপারটা, তাহলে পরবর্তী যে কোনো কোশ্চেন পারা যাবে, মুখস্থ করলে কিন্তু হয় না। তাহলে ডব্লিউ ইকুয়াল টু কি জানি আমরা জানি ভি ইকুয়াল টু মানে ভোল্টেজ ইকুয়াল টু ওয়ার্ক ইনটু চার্জ, এই ফর্মুলাটা আমরা জানি। তো এখানে চেয়েছে কি ওয়ার্ক, তাহলে ওয়ার্ক ইকুয়াল টু কি স্যার, ওয়ার্ক ইকুয়াল টু হচ্ছে তাহলে তুমি পাচ্ছ, দাঁড়াও, ওয়ার্ক ইকুয়াল, সরি এটা বাই, আমি ভুল বললাম, বাই এটা। তাহলে ওয়ার্ক ইকুয়াল টু আমরা পাচ্ছি কত, আমি একবারে লিখে দিচ্ছি 11 ইন্টু হচ্ছে 5। কেন 11 পাচ্ছি, 11টা হচ্ছে ভোল্টেজ আর চার্জ হচ্ছে 5, তার মানে 55 জুল। দেখো 55 জুল অ্যান্সার একটা রয়েছে, ঠিক আছে? এটা বোঝা গেল। আচ্ছা, আমি সিস্টেমগুলো এক এক করে যাচ্ছি, পরের কোশ্চেনে চলে গেলাম। সিরিজ সার্কিটের একটি উদাহরণ হলো, সিরিজ সার্কিটের একটি উদাহরণ, সিরিজ কি সার্কিট, দেখো আমি যে সার্কিটের কথা বললাম, সার্কিট কি, সার্কিট আগে জানতে হবে। কোনো একটা মানে সিস্টেম যখন তার কমপ্লিট করে তখন সেটা সার্কিটে পরিণত হয়। যেমন মনে করো তুমি সার্কিট বিভিন্ন রকম হতে পারে, তুমি মনে করো তপবন স্টাডি সেন্টারে আসলে, এখান থেকে আবার বাড়ি গেলে, এটাও তুমি একটা সার্কিট কমপ্লিট করলে, মানে মাঝখানে কোথাও দাঁড়ালে না। তেমনই আমি একটা সার্কিট যেরকম আঁকলাম ওরকম। তো সার্কিট মূলত দু রকমের হয়, একটা হচ্ছে সিরিজ সার্কিট আর একটা প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট আর সিরিজ সার্কিট যখন জুড়ে যায় একসঙ্গে, তখন সেটা হয়ে যায় সিরিজ প্যারালাল সার্কিট। তাহলে মোটামুটি তিন রকম বলতে পারি, সিরিজ, প্যারালাল আর সিরিজ প্যারালাল। সিরিজ মানে কি, এরকম মানে রেজিস্ট্যান্সগুলো এরকম পরপর জুড়ে থাকে আর কি, পরপর। আর প্যারালাল মানে কি, এরকম থাকে প্যারালাল। এগুলো তো সবার জানা আছে, আশা করছি জানা আছে, ঠিক আছে? এবার তার সঙ্গে তুমি ব্যাটারি লাগাবে কি অমুক লাগাবে, সেগুলো আমি আর করছি না, প্লাস মাইনাস এরকম ভাবে, ঠিক আছে? তাহলে আমি এবার আমার সিরিজ সার্কিটের একটি উদাহরণ হলো কি, ডেকোরেশন অফ লাইট, না কার হেডলাইট, না দ্য ওয়ারিং সিস্টেম অফ হোম, স্ট্রিট লাইট। দেখো প্রিয় স্টুডেন্ট, আমি তোমাদেরকে একটা কথা বলি, এই যে ডেকোরেশন অফ লাইট, চন্দননগরে আলোকসজ্জা হয়তো, এই মনে করো একটা কেউ নাচছে, এরকম করে হাত এরকম করে দিয়ে নাচছে কেউ, তো এই নাচের এখানে যে
মানে টুনি বাল্বগুলো যেগুলো আমরা বলি, এখন তো টুনি বাল্ব না, এখন এলইডি। তো এলইডি এরকম চেন তৈরি করা থাকে, পরপর সিরিজে করা থাকে। এই যে নাচ হাত এরম করা আছে মনে করো, এবার করছে, যদি মনে করো এই একটা বাল্ব যদি ওখানে মানে এলইডি বাল্ব যদি কেটে যায় বা ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে পুরো লাইনটা কিন্তু অকেজো হয়ে যাবে। তাই আমি তা দিয়ে কিন্তু আমাদেরকে মনে রাখার জন্য চন্দননগরে লাইটিংয়ের কথা বললাম। সিরিজ সার্কিটে কিন্তু ডেকোরেশন অফ লাইটের উদাহরণ, আর বাকিগুলো হচ্ছে প্যারালাল যেগুলো আছে। আমার তাড়াতাড়ি হয়ে গেলেও বলবে, আস্তে হয়ে গেলেও বলবে, তোমরা তোমাদের মতো করে বলবে। যদি কোথাও অসুবিধা হয় একটু আমাকে থামিয়ে নিয়ে তোমরা পজ করে দেখে নিও একটু, ঠিক আছে? হয়ে গেলে আমায় জানাও, ক্লিয়ারলি বুঝতে পারলে আমায় জানাও। পরেরটা চলে যাচ্ছি আমি। হ্যাঁ, দ্য ল্যাম্প ফিটেড টু ইলুমিনেট রোড, মানে রাস্তাকে আলোকিত করার জন্য কীরকম মানে ল্যাম্প লাগানো হয়, কোন কানেকশানে করা হয়? সিরিজে না বাবু, সিরিজে হলে মনে করো এখানে একটা পোস্ট রয়েছে, ইলেকট্রিকের পোস্ট, এখানে একটা ইলেকট্রিক পোস্ট, এখানে একটা ইলেকট্রিক পোস্ট, এখানে একটা ইলেকট্রিক পোস্ট। এবার মনে করো রাস্তা, তোমার রাজপথ এরকম যাচ্ছে, মনে করো লোকজন যাবে রাজপথে, ঠিক আছে, লোকজন যাচ্ছে এরকম। তো এখন এখানে দেখবে, এবার এইগুলো যদি প্রত্যেকের দেখবে ইন্ডিভিজুয়াল একটা করে বক্স থাকে নিচে, ওখানে গিয়ে দেখবে একজন সকালবেলা এসে ওই লাইটগুলো অফ করে। মানে এই এখানে একটা সুইচ থাকলো, এখানে একটা সুইচ থাকলো, এখানে একটা সুইচ থাকলো, এখানে একটা সুইচ থাকলো, পর পর কিন্তু সুইচ তোমার থাকছে। তাহলে এই মানুষ কিন্তু এখানে একটা একটা অফ করে। তার মানে যখনই প্যারালাল, মানে কি প্যারালালে মনে করো একটা কানেকশন করব আমি, মনে করো একটা কানেকশন যদি করি সিরিজে করি, তাহলে এই এরকম পর 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 সিরিজে হতো। তাহলে এক জায়গা থেকে আমি যদি মানে সুইচ অফ করে দিতাম, তাহলে সবগুলো জ্বলতো না, সবগুলো জ্বলতো না। এবার দেখা গেল যে ওরকম কেন করা হয় না, কারণ মনে করো রাস্তার লাইট হঠাৎ করে মনে করো মাঝখানের একটা কেটে গেল, তাহলে সবগুলো যদি অন্ধকার হয়ে যায় তাহলে তো পরিস্থিতি খারাপ হয়ে যাবে। তার জন্য যে লাইটটা কেটে যাবে বা সেটা, তাহলে সেটাই বন্ধ হবে আর বাকিগুলো চলতে থাকবে। এটা হচ্ছে প্যারালালের নিয়ম। আরেকবার রিপিট করছি, প্যারালালের নিয়ম হচ্ছে যখন একটা লাইট কাটবে তখন সেটাই কেটে যাবে, সেটাই দেখতে পাবো না, বাকিগুলো চলবে, মনে থাকবে। আর যখন সিরিজ, তখন একটা যদি কোনো লাইন কেটে যায় বা ফিউজ হয়ে যায়, তাহলে বাকিগুলো সব ফিউজ হয়ে যাবে। রাস্তায় এটা হলে বিপদ, তার জন্য কিন্তু এরকম করা হয়। আবার কখনো মনে করো আমার একটা জ্বালানো দরকার, তখন পৌরসভার লোক হয়তো একটা জ্বালিয়ে রাখলো। এই আমার কথা বোঝা যাচ্ছে তো? ক্লিয়ার বুঝতে পারলে আমায় জানিয়ে দাও, পরেরটায় চলে যাচ্ছি আমি। হয়ে গেলে আমায় বলো, একদম ক্লিয়ার হলে বলবে, না হলে বলবে না। ঠিক আছে, হয়ে গেছে, ব্যাস পরেরটা চলে যাচ্ছি। দেখো, হোয়ার আর ইলেকট্রিক্যাল সুইচেস আর কানেক্টেড, ইলেকট্রিক্যাল সুইচ কার সাথে সংযোগ করা হয়? মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের একটা কথা বলি, ইলেকট্রিক্যাল সুইচ, সুইচ মানে কি? যেটা গভর্নিং করে। গভর্নিং মানে কি? যা সুইচ অন করলে চলবে আর নয় অফ করলে বন্ধ হয়ে যাবে। তাহলে এটা কার সঙ্গে করতে হবে? দেখবে আমি দুটো সবসময় তারের দুটো তার যদি থাকে আমরা কনসিডার করি, তাহলে একটা দেখবে একটা হচ্ছে রেড তার থাকছে, একটা কি থাকছে লাল, আর একটা থাকছে মানে কালো বা নীল, বা এরকম কালো বা নীল একটা তার থাকছে। তাহলে এবার আমি দেখো, এই যে দুটো তারের মধ্যে এই যে লাল তার, এটাকে আমরা লাইভ ওয়্যার বলি। কি বলি স্যার, মাই ডিয়ার স্টুডেন্ট? এটাকে কি বলি? এটাকে আমরা লাইভ ওয়্যার বলি। লাইভ ওয়্যার, লাইভ ওয়্যার মানে লাইভ ওয়্যার, লাইভ ওয়্যার মানে অ্যাকচুয়ালি পজিটিভ তার, পজিটিভ তার। আর এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে নিউট্রাল বা নেগেটিভ। এটা হচ্ছে কি মানে হচ্ছে সার্কিট কমপ্লিট করার জন্য এটা কাজে লাগে। যেমন ধরে নাও, মনে করো একটা মানে লাইট জ্বলছে, এখানে লাইট জ্বলছে, তাহলে এখানে দুটো তার কিন্তু লাগবে, এখানে দুটো তার লাগবে, ঠিক আছে? দুটো তার না হলে কিন্তু জ্বলবে না। তাই একটা থাকবে হচ্ছে পজিটিভ তার আর একটা নেগেটিভ বা নিউট্রাল তার থাকবে। নিউট্রালের কাজ হচ্ছে সার্কিটটা কমপ্লিট করা। তাহলে মেন কার কাজ? মেন ভূমিকা হচ্ছে পজিটিভ তারটা। তাই পজিটিভের সঙ্গে হচ্ছে কি জোড়া থাকে? সুইচ জোড়া থাকে, ঠিক আছে? বোঝা গেল? পজিটিভ তারের সঙ্গে সুইচ, লাল তারের সঙ্গে পজিটিভ তারের সঙ্গে সুইচ জোড়া থাকে, জীবন্ত তার, যাতে হাত দিলে লাইভ শহীদ হয়ে যাবে পুরো একদম, সেই তার। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এই যে ফিউজটাও কিন্তু তাই, ফিউজও কিন্তু তোমার ওই লাইভ ওয়্যারের সাথে রিলেটেড থাকে। ক্লিয়ার হয়ে গেলে আমায় জানাবে। পরেরটায় চলে যাচ্ছি আমি। ও, আমি অ্যান্সারটা বলে এসেছি তো নাকি? লাইভ ওয়্যার, এটা অ্যান্সার। সবগুলো অ্যান্সারগুলো দাগ দিচ্ছি না দেখি আমি, মানে এটা ল্যাম্প ফিটেড দ্য রোড স্ট্রিট, এটা হচ্ছে প্যারালাল। এই মনে থাকছে না আমার দাগ দিতে, ঠিক আছে? বাকিগুলো দাগ দিয়ে দিয়েছি। ওকে, চলো দেখো, 30 ওয়াটের একটি ডিভাইস মানে একটা যন্ত্র, সেটা হচ্ছে 12 ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত আছে। ডিভাইসে তড়িৎ প্রবাহের পরিমাণ কত? এখন প্রিয় স্টুডেন্টস, একটা জিনিস কত কি কি আছে, আমি সবসময় বলি ফিজিক্সের অঙ্ক যখন করবে তখন কি কি আছে সেটা দেখে নিতে হবে। ওয়াট দেওয়া আছে, ওয়াট মানে পাওয়ার দেওয়া আছে, পাওয়ার, পাওয়ার কত দেওয়া আছে? 30 ওয়াট দেওয়া আছে। হয়ে গেল, পাওয়ারকে আমরা পি দিয়ে ডিনোট করতে পারি বা ডাব্লিউ দিয়েও ডিনোট করতে পারি, কোনো ছুত মার্ক নেই আমাদের। আর ব্যাটারি ভোল্টেজ কত আছে? ভোল্টেজ আছে 12 ভোল্টের, 12 ভোল্ট আছে। তাহলে দুটো জিনিস দেওয়া আছে। তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে পি ইকুয়াল টু ভি ইন্টু আই, ফর্মুলাটা জানি তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা প্রত্যেকেই জানি। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো,
30 দেওয়া আছে, 30 দেওয়া থাকছে এখানে, আর তার সাথে সাথে ভি দেওয়া আছে, ভি কত 12 থাকছে, ইন্টু আই থাকছে। তাহলে আই ইকুয়াল টু 30 বাই হচ্ছে 12, ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 30 12 সম্ভবত 2.5 অ্যাম্পিয়ার হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, তার মানে বোঝা গেল ওই সার্কিটের মধ্যে 30 মানে 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহ হচ্ছে। এরকম টাইপের কোশ্চেন পরীক্ষাতে আসার সম্ভাবনা থাকে, সহজ কিন্তু আসতে পারে যে কোনো পরীক্ষা, সব পরীক্ষার জন্যই কাজে লাগে এগুলো বেসিক্যালি। ওকে, তাহলে পরের কোশ্চেনে আমি চলে যাচ্ছি। দেখো, বৈদ্যুতিক প্রবাহের উত্তাপের প্রভাবে কাজ করে এমন একটি সুরক্ষা ডিভাইস কি, মানে বাংলাটা কেমন কেমন লাগে না, দ্য সেফটি ডিভাইস দ্যাট ওয়ার্কস অন দ্য হিটিং ইফেক্ট ইলেকট্রিক কারেন্ট, মানে দাঁড়াও, আচ্ছা, এমন একটা ডিভাইস লাগানো হয় যা দিয়ে আমাদের বাড়ির সেফটি বা অফিস আদালতের সেফটি কাজ করে। যেমন মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি ভাবো এখানে যদি কারোর ফ্যান লাগানো থাকে, এসি থাকে, আরও আমাদের এখানে ক্যামেরা ফ্যামেরা, আরও অনেক কিছু, কম্পিউটার ফ্যামিটার, প্রচুর কিছু এখানে রয়েছে ডিভাইস একসঙ্গে। তাহলে এখানে যদি কখনো আনরাফসিং কারেন্ট বা অস্বাভাবিক কারেন্ট যদি পৌরসভা মানে সিএসসি লাইন থেকে চলে আসে, এখানে মনে করো আমাদের 440 ভোল্টে আছে, মেবি 440 ভোল্টকে ওভারকাম করে এখানে যদি ভোল্টেজের পরিমাণ বেড়ে যায়, মানে কারেন্ট দেখা গেল 15 অ্যাম্পিয়ার রয়েছে, 15 অ্যাম্পিয়ারের জায়গা যদি আরও 20 অ্যাম্পিয়ার হয়ে যায়, তখন কি হবে, আমাদের এই যা ডিভাইসগুলো আছে সব শহীদ বানিয়ে দেবে, সব নষ্ট হয়ে যাবে। তাহলে এই ডিভাইসের হাত থেকে বাঁচার জন্য আমরা কি করি দেখো, কোনটা লাগাই বলো, এখানে তোমরা বলো কোনটা, আমরা ফিউজ লাগাই। ফিউজের কাজ হচ্ছে কারেন্টকে ডিসকানেক্ট করে দেওয়া। যখনই অ্যাবনর্মাল কোনো কারেন্ট ইস্যু হয়ে যাবে, তখন কি হবে, তখন এই যে সব ডিভাইসগুলো নষ্ট হয়ে যাবে। তা নাহলে ক টাকা দাম ফিউজের ওই তারের, পাতলা তার, তা সরু তার, তাই লাগিয়ে রাখলে হয়ে গেল। যখন এক্সট্রা কারেন্ট প্রবাহ হয়ে আসবে, এসে ডিভাইসগুলো নষ্ট করে দেবে, আসতেই তো পারে, ট্রান্সফর্মার খারাপ হতে পারে, ট্রান্সফর্মারের ওভারলোডিং হয়ে গেল, কোনো একটা অসুবিধা হয়ে গেল, তখন তার হাত থেকে এই যন্ত্রপাতিকে বাঁচানোর জন্য বা এই বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাঁচানোর জন্য, জীবনহানি থেকে বাঁচানোর জন্য কিন্তু আমাদের ফিউজ লাগানো হয়। তোমরা জানো মাই ডিয়ার স্টুডেন্ট যে ফিউজ একটা তার, কিন্তু সেই তারটা যা দিয়ে তৈরি হয় একটা সংকর ধাতু দিয়ে তৈরি হয়, জানো, লেড আর টিন দিয়ে তৈরি হয়। ঠিক আছে, এটা তুমি জানো 67% আর 37% থাকে। ঠিক আছে, এর মানে আচ্ছা, এটা তো গেল। তাহলে আমরা এখানে অ্যান্সার পেলাম ফিউজ ইজ আ সেফটি ডিভাইস, খুব কম দাম কিন্তু এর কাজ অনেক। ক্লিয়ার হয়ে গেছে? তারপর আমি চলে যাচ্ছি পরেরটাই। ওকে, যাচ্ছি কিন্তু। আচ্ছা, এবার দেখো একটা বড় কোশ্চেন রয়েছে এখানে, দ্য রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, একটি কন্ডাক্টর প্রতিরোধের সরাসরি সমানুপাতিক কাকে বলে? দেখো, আমি এত কিছু ডামাডোলে যাব না, এত কিছু আমি পড়বো না মাই ডিয়ার স্টুডেন্ট। শুধু আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে অত না পড়ে আমার যেটা জানি, মনে করো আমি জানি আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স, তাহলে একটা ফর্মুলা জানি রো এল বাই এ, এই ফর্মুলাটা জানো, এই ফর্মুলাটা প্লেন একবার যদি করি আমি, আর মানে রেজিস্ট্যান্স, রো মানে হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স, মানে আপেক্ষিক রোধ, স্পেসিফিক রেজিস্ট্যান্স, আর এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, আর এল হচ্ছে লেন্থ অফ দ্য ওয়্যার, এল কি লেন্থ অফ দ্য ওয়্যার, আর হচ্ছে এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। আমি আর কত লিখছি না, আমার হাতে লেখাটা এখানে খারাপ লাগছে, কিন্তু এত খারাপ সত্যিই না আমার হাতের লেখা। ঠিক আছে, চলো। আচ্ছা, আর ইকুয়াল টু রো এল বাই, তার মানে আমি বোঝাতে চাইছি যে একটি কন্ডাক্টর সরাসরি সমানুপাতিক কে আছে এখানে, তাহলে আর সমানুপাতিক এল আছে। দেখো, এবার তুমি উত্তর খোঁজো তোমার যেটা, এবার উত্তর খুঁজতে থাকো, তুমি উত্তর খুঁজে দেখো কোনটা তোমার এল কোনটা আছে, দেখে নাও উত্তর খুঁজে। দেখো, আমি আর বাকিগুলো পড়ছি না, লেন্থ অফ দ্য কন্ডাক্টর খেয়াল করে দেখেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাকে এই কনসেপচুয়াল পড়াশুনো দরকার। এই যে রাত দিন পিওয়াই কিউ করে যাচ্ছি ভাই, ওটাতে কাজ হবে না। কাজ করতে হলে কিছু ছেলে মেয়ে সঙ্গোপনে সে কিন্তু পড়ে যাচ্ছে, এবং তার কনসেপচুয়াল পড়া, শর্টকাটে জগতে কিছু হয় না স্যার। তা যদি হতো, সবাই বোকা আর তুমি চালাক, তা কি হয় কখনো? তাই পড়াশুনো এমন একটা সাবজেক্ট, নিজেকে উত্তরণের পথে যদি নিয়ে যেতে চাও, তাহলে সেরা তোমাকে দিতে হবে সঠিক পথে। সঠিক পথটাই জীবনের সেরা পথ খুঁজে দিতে বাধ্য। কত মানুষ বিক্ষিপ্ত হয় চেষ্টা করছে, সেই বিক্ষিপ্ত চেষ্টা কখনো সাকসেস হয় না। জীবনের একটা সঙ্গবদ্ধ চিন্তা শক্তি, যদি তুমি না পারো, কোনো কারোর সাহায্য নাও, নিয়ে একটা পথ ধরে এগো। কারোর সাহায্য নেওয়াটা কোনো অপরাধ নয়। আমি কোনো কোচিং সেন্টার বা কাউকে প্রমোট করছি না, কিন্তু জানবে
কারোর সাহায্য নেওয়া, কোনো গুরু হতে পারে বা কোনো এক্সপার্ট হতে পারে বা কোনো ভালো মানুষ হতে পারে যারা তোমাকে তোমার রাস্তাটাকে সহজ করে দিতে পারে। মাঠে গিয়ে সিক্স তো তুমিই মারবে, তাই না বাবু? তাহলে সিক্স তো স্যার ম্যাম বা অন্য কেউ মেরে দেয় না। তাহলে কেন আমরা সাহায্য নিই? কারণ নিজেকে উত্তরণের পথ দেখতে গেলে তোমাকে নিতেই হবে, না হলে বারবার ওই কাট আপের কাছে গিয়ে ফিরে আসতে হবে। ওই কাট আপ হচ্ছে ভয়ঙ্কর জায়গা, ওখানেই যত মারামারি। যাকে অনেক আবেগপ্রুতভাবে কথা বলছিলাম। হ্যাঁ, এবার হচ্ছে দিস ইজ নট এক্সাম্পল অফ ইনসুলেটর। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, ইনসুলেটর আর কন্ডাক্টর সম্পর্কে যদি আমরা একবার ওয়াকিবল হতে পারি, ইনসুলেটর কি? ইনসুলেটর হচ্ছে যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ হয় না, আর কন্ডাক্টর হচ্ছে যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ হয়। এটুকু আমরা জেনে শুরু করি। তাহলে রাবারের মধ্যে কি হয়, ডায়মন্ডের মধ্যে কি হয়, হিউম্যান বডির মধ্যে কি হয়, এগুলো সব সব হচ্ছে ইনসুলেটর। এই 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 দাঁড়াও, আমি দাগ সব দিয়ে ফেললাম তো। হ্যাঁ, দেখো প্রিয় স্টুডেন্টস, এই যে রাবার একটা ইনসুলেটর, যার বাংলা হচ্ছে অন্তরক, ঠিক আছে, যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ হয় না। ডায়মন্ড একটা অন্তরক, আর ডায়মন্ড অন্তরক না হলে মেয়েরা তো কানে দেয়, তাহলে তো অসুবিধা হয়ে যাবে। গ্লাস একটা অন্তরক, দেখবে যে কোনো কিছুর ওই হ্যান্ডেল ফ্যান্ডেলে গ্লাস থাকে, দেখেছো খেয়াল করে? আচ্ছা, তাই বলে হ্যান্ডেল ডায়মন্ড দিয়ে কিন্তু কোনো হ্যান্ডেল তৈরি করে না, তো ডায়মন্ডের যা দাম তোমরা জানো তো। আচ্ছা, হিউম্যান বডি কিন্তু একটা নট ইনসুলেটর। নট ইনসুলেটর মানে এটা কন্ডাক্টর। তার মানে কেন তুমি বুঝবে, কারণ আমরা যদি কারেন্টের শক খাই, কেন খাই? কারণ আমাদের মধ্যে কারেন্ট প্রবাহ হয়। আমাদের শরীরে রেজিস্ট্যান্স আছে 1000 ওহম রেজিস্ট্যান্স আমাদের শরীরে আছে, কিন্তু তাও তাও কিন্তু আমাদের মধ্যে কারেন্ট প্রবাহ হয়। তার মানে আমরা কিন্তু কন্ডাক্টর। আমরা তাড়াতাড়ি মরে যেতে পারবো যদি কারেন্টের শক খাই আমরা, ঠিক আছে? মরেও যায় অনেকে। ঠিক আছে, চলো আমরা পরেরটা চলে যাচ্ছি কোশ্চেনে। হুইচ অফ দ্য ফলোইং মেটাল ইজ আ বেটার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি? কোনটা ধাতুর ভালো পরিবাহী? ঠিক আগের কোশ্চেনের অপোজিট। প্রিয় স্টুডেন্ট, তোমরা জেনে রাখো, যা যত দামি তাই তত পরিবাহী বেশি হয়। যত দামি যা তাই তত পরিবাহী বেশি হয়। দেখো, সিলভার সব থেকে দামি, তাই সিলভারের মধ্যে দিয়ে কারেন্ট বেশি যায়। দেখো, সব থেকে দামি সোনা, মনে হয় এই সবের পদার্থের মধ্যে, তাই সোনার থেকে কিন্তু সিলভারের মধ্যে বেশি যায়। এবারে রূপার মধ্যে দিয়ে সব থেকে বেশি কারেন্ট প্রবাহ হয়। ঠিক আছে, তাহলে অ্যান্সার এইটা। ঠিক আছে, বোঝা গেল। আমি আর বাকিগুলো নিয়ে চর্চা করলাম না। প্রথমে সিলভার, তারপর হচ্ছে কপার, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, এগুলো পরপর যদি এরকম আসি এগুলো। ঠিক আছে, হয়ে গেল স্যার, কোনো কথা নেই। পরেরটা চলে যাচ্ছি। অ্যাকর্ডিং টু ওহমস ল, দিস ইজ আ কনস্ট্যান্ট দ্যাট হোয়াট ইজ আ কনস্ট্যান্ট? ওহমস ল হলে কনস্ট্যান্ট কি বলো? বলতে তো তোমাকে হবেই এটা। ওহমস ল তো তোমরা জানো, ভি ভি ভ্যারিজিয়াস আইকে আমরা বলি কারেন্টের সঙ্গে ভোল্টেজের যে ইয়ে। তো আমরা এটাকে সমান সমান লিখতে গিয়ে কি আর বাই আই, ভি ইকুয়াল টু আই আর, বা হ্যাঁ এই সরি, ভি ইকুয়াল টু আর আই বা আই আর লিখি। আমি এখানে লিখলাম, তাহলে এই আর হচ্ছে কি, আরটা হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট তাহলে আর ইকুয়াল টু কি, ভি বাই আই হয়। আর ইকুয়াল টু ভি বাই আই হয়। তাহলে এইটা অ্যান্সার। ক্লিয়ার হলে আমায় জানাবে, না হলে তাও জানাবে আমাকে। হয়েছে? জীবন তো এভাবেই এগোবে। কখনো চালাকির দ্বারা জীবন এগোয় নাকি? চালাকির দ্বারায় ফোড়া ফাটানো যায়, এই ব্রুনো ফাটানো যায়, ফোড়া ফাটানো যায় না, এটা মাথায় রাখবে। তাই অনেস্ট প্রিপারেশান চাকরি পাওয়ার দোরগোড়ায় নিয়ে আসবে। কোনো গিমিক কোনোদিনও কাজ করে না। দিনের পর দিন পড়তে হয়, মাসের পর মাস পড়তে হয়, তারপরেই চাকরি হয়। তো অনেকে যারা ভাবো যে অল্প পড়ে হয়ে যাবে, অসম্ভব। জাস্ট এত বড় ইন্ডিয়া, এত বড় ভারতবর্ষ, এখানে কম্পিটিশনও অনেকটাই বড়। তাই নিজেকে তৈরি করতে হলে সেরকমভাবেই তৈরি করো, না হলে এই লাইনে থেকেই বা কী লাভ? অমূল্য সময় নষ্ট করার অধিকার আমাদের কারোরই নেই। তাই জন্য তো আমাদের পড়াশুনো করতে হবে। ঠিক আছে, আমাদের প্রত্যেকেরই দায়বদ্ধতা আছে পড়াশোনার জন্য।